বিএনপি ক্ষমতায় এসে জুলাইয়ের সাথে গাদ্দারি করছে, আওয়ামী লীগের হাজারো পার্টি অফিস খুলে দিচ্ছে। বিএনপি শুরুতেই জুলাইয়ের জনরায়কে বৃদ্ধাঙ্গুলি দেখালো, এটি এক হিসাবী রাজনৈতিক চাল। দর্শক দেখতে পাচ্ছেন বিএনপি কর্মীরা আওয়ামী লীগের পার্টি অফিসগুলো খুলে দিচ্ছে এবং আওয়ামী লীগকে ক্ষমতায় আনতেছে। এদিকে এবার বাংলাদেশ এক মুহূর্তেই উত্তাল হয়েছে। বিএনপি সরকার আওয়ামী লীগের হাজারো পার্টি অফিস খুলে দিচ্ছে, তারেক রহমান দেশ বিক্রি করার জন্য উঠে পড়ে লেগেছে। এই নিয়ে সাধারণ জনতা আজকে রাজপথে নেমেছে। বিএনপি সরকার ক্ষমতায় আসার সাথে সাথে সমন্বয়করা কঠিন পরিস্থিতির মুখে, চারিদিকে ঘটনা শুরু হয়ে গেছে। দর্শক, সেই জুলাই আন্দোলনের সমন্বয়কদের কথা বলছি। সেই সমন্বয়কটা ছিল এক একজন সেক্টর কমান্ডারের মতো। সেই আওয়ামী লীগের পার্টি অফিসগুলো আজ দিব্যি খুলে দেয়া হচ্ছে। আর সবচেয়ে বড় চমক কি জানেন? এই তালা খোলার চাবিটা কিন্তু আওয়ামী লীগের হাতে নেই, চাবিটা তুলে দেওয়া হয়েছে খোদ বিএনপি নেতাদের হাত দিয়েই। শুনতে অবিশ্বাস্য মনে হলেও এটাই এখন বাংলাদেশের রাজনীতির সবচেয়ে বড় রিয়েলিটি শো। বাংলাদেশের মুক্তিযুদ্ধপন্থী মানুষ এবং বাংলাদেশ আওয়ামী লীগের সকল পর্যায়ের নেতাকর্মীদের একটাই প্রশ্ন, হঠাৎ করে কি এমন হয়ে গেল যে বিএনপিকে ভারত সমর্থন দিল? তারা কি 10 ট্রাক অস্ত্র ভুলে গেল? একটা নিউজ হয়তো আপনাদের চোখে পড়েছে যে এই বিএনপি নেতাকর্মীরা বিভিন্ন জায়গাতে, বাংলাদেশের বিভিন্ন জেলাতে, বিভিন্ন গ্রামে আওয়ামী লীগের যে বন্ধ হয়ে যাওয়া অফিসগুলো, যে অফিসগুলো গত প্রায় 17 মাস 18 মাস ধরে বন্ধ, সেই অফিসগুলোর তালা খুলে দিচ্ছে। আওয়ামী লীগের হাজারো পার্টি অফিস খুলে দিচ্ছে বিএনপি নেতাকর্মীরা। আর আজকে শুক্রবার দেশে বিশাল ঘটনা ঘটে, অসংখ্য সাধারণ মানুষ রাজপথে নেমেছে বিএনপির বিরুদ্ধে। কারণ বিএনপি ক্ষমতা পেয়ে দেশের সাথে এবং দেশের জনগণের সাথে গাদ্দারি করা শুরু করেছে। এই নিয়ে আজকে দেশ উত্তাল হয় এবং অনেক চাপের মুখে পড়ে তারেক রহমানও কঠিন একটি সিদ্ধান্ত নেয়। আপনারা দেখতে পারবেন এই মুহূর্তে রাজপথের অবস্থা এবং দেশের রাজনীতির মধ্যে যে অসংখ্য অস্থিতিশীলমূলক ঘটনা ঘটছে, সেই ঘটনাগুলো আপনাদেরকে এক এক করে দেখাবো। সংবিধান সংস্কার পরিষদের শপথ না নিয়ে মুখ ফিরিয়ে নিল বিএনপি। বাংলাদেশের রাজনীতিতে অনেক নাটক আমরা দেখছি, কিন্তু এমন দৃশ্য যেখানে একটি দল সংসদ সদস্য হিসেবে শপথ নিচ্ছে অথচ একই সাথে সংবিধান সংস্কার পরিষদের শপথ নিতে অস্বীকার করছে, যে অঙ্গীকার করেই ক্ষমতার আসনে চেপে বসেছে, ক্ষমতা পাবার ঘণ্টা না ফুরোতেই নিজেকে প্রত্যাহার। এটা নিছক রাজনৈতিক সিদ্ধান্ত নয়, এটা এক বিস্ফোরক বার্তা। প্রশ্ন একটাই, বিএনপি কি শুরুতেই জুলাইয়ের জনরায়কে বৃদ্ধাঙ্গুলি দেখালো, নাকি এটি এক হিসাবী রাজনৈতিক? ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের পর যখন গণভোটে হ্যাঁ জয়ী হলো, তখন রাষ্ট্রপতির জারি করা জুলাই জাতীয় সনদ বাস্তবায়ন আদেশ 2025 অনুযায়ী পরিষদ গঠনের পথ খুলে যায়। আদেশ স্পষ্ট, নির্বাচিত সংসদ সদস্যরা একই সাথে সংবিধান সংস্কার পরিষদের সদস্য হিসেবেও কাজ করবেন, কোরাম 60 জন। কিন্তু শপথের দিন সকালে নাটকীয় দৃশ্য, সাদা আর নীল দুটি আলাদা ফর্ম হাতে দাঁড়িয়ে বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমদ ঘোষণা করলেন যে তারা সংসদ সদস্য হিসেবে শপথ নেবেন, কিন্তু সংবিধান সংস্কার পরিষদের সদস্য হিসেবে শপথ নেবেন না। তাদের যুক্তি কি? সংবিধানে এই পরিষদের শপথের বিধান নেই, তৃতীয় তফসিলে সংশোধন ছাড়া শপথ সাংবিধানিক হবে না। এই ব্যাখ্যা আইনি? হ্যাঁ, অনেকটা তাই, কিন্তু রাজনৈতিকভাবে বিস্ফোরক। কারণ একই সময়ে জামায়াত এনসিপির 77 জন সদস্য 2 শপথই নিলেন, অর্থাৎ কোরাম পূরণ হয়ে গেছে। চাইলে তারা পরিষদ আহ্বান করে সংবিধান সংশোধনের কাজ শুরু করতে পারেন। এখানেই তৈরি হয়েছে সবচেয়ে বড় প্রশ্ন, বাংলাদেশ কি এখন দ্বৈত সাংবিধানিক পথে হাঁটছে? সুপ্রিম কোর্টের আইনজীবী মঞ্জিল মোর্শেদ সরাসরি বলেছেন যে আদেশ অনুযায়ী 60 জন থাকলেই পরিষদ কাজ করতে পারে, তাহলে 77 জন চাইলে নিজেদের মতো সংবিধান বানাতে পারেন। অন্যদিকে সংবিধান বিশেষজ্ঞ স্বাধীন মালিক বলছেন, যদি গণভোটের ফলাফলেই জুলাই আদেশ কার্যকর হয়ে যায় তাহলে আলাদা পরিষদের প্রয়োজন কি? এইদিকে গণভোটকে বাতিল করার জন্য হাইকোর্টে রিট করা হয়েছে, অর্থাৎ প্রয়োজনীয়তা আছে, অর্থাৎ আইন নিজেই নিজের সঙ্গে সংঘাতে। রাজনৈতিক প্রতিক্রিয়া তা ছিল আরো তীব্র। এনসিপির মুখপাত্র আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া ফেসবুকে লিখলেন, গণভোটের জনরায়কে প্রথম দিনেই বৃদ্ধাঙ্গুলি। জামায়াত নেতা হামিদুর রহমান আজাদ প্রশ্ন তুললেন, দুটি শপথ না নিলে সংসদে গিয়ে লাভ কি? অর্থাৎ বিএনপির এই সিদ্ধান্ত শুধু আইনি বিতর্ক নয়, জোট রাজনীতির ভেতরেও ফাটল ধরিয়েছে। এখন বড় প্রশ্ন, বিএনপি কি ভয় পেয়েছে? হ্যাঁ, পাবারই কথা। তাদের ভয় সংবিধান সংস্কারের মাধ্যমে ক্ষমতার কাঠামো বদলে যেতে পারে। ভয় সংখ্যাগরিষ্ঠ না থাকলে পরিষদের সিদ্ধান্তে তারা নিয়ন্ত্রণ হারাতে পারে। ভয় জুলাই সনদের ব্যাখ্যা অন্যরা নিজেদের মতো করে ব্যবহার করতে পারে। তবে বিএনপির অবস্থানও একেবারে অযৌক্তিক নয়। তারা বলছে
সংবিধানেই যদি পরিষদের বিধান না থাকে তাহলে শপথ কিভাবে? আগে সংসদে আইন আনুন, সংশোধন করুন, তারপর পরিষদ। এটি মূলত একটি সাংবিধানিক প্রক্রিয়ার প্রশ্ন। কিন্তু রাজনীতি প্রক্রিয়ার চেয়ে দ্রুত চলে, কারণ জনগণের প্রত্যাশা ছিল জুলাইয়ের যে গণভোট তার মাধ্যমে বড় সংস্কার আসবে। অনেকেই ভেবেছিলেন ক্ষমতায় এসে বিএনপি দ্রুত সংস্কার প্রক্রিয়া শুরু করবে, কিন্তু প্রথম দিনেই না। এখন দৃশ্যপট আরও জটিল হয়েছে হাইকোর্টের রিটের কারণে। গণভোটের বৈধতা চ্যালেঞ্জ করা হয়েছে। যদি আদালত স্থগিতাদেশ দেন তাহলে পুরো প্রক্রিয়া ঝুলে যাবে। একদিকে যখন জাতীয় সংসদের দক্ষিণ প্লাজায় খোলা আকাশের নিচে দাঁড়িয়ে তারেক রহমান প্রধানমন্ত্রী হিসেবে শপথ নিচ্ছেন, ঠিক তখনই দেশের অন্য প্রান্তে ঘটে যাচ্ছে এক অবিশ্বাস্য ঘটনা। গত 18 মাস ধরে ধুলোবালি আর মাকড়সার জালে আটকে থাকা তালাগুলো হঠাৎ খুলে যাচ্ছে। হ্যাঁ, আপনি ঠিকই শুনেছেন। যে আওয়ামী লীগের নাম শুনলে একসময় মানুষ ক্ষোভে ফুঁসত, সেই আওয়ামী লীগের পার্টি অফিসগুলো আজ দিব্যি খুলে দেওয়া হচ্ছে। আর সবচেয়ে বড় চমক কি জানেন? এই তালা খোলার চাবিটা কিন্তু আওয়ামী লীগের হাতে নেই, চাবিটা তুলে দেওয়া হয়েছে খোদ বিএনপি নেতাদের হাত দিয়েই। শুনতে অবিশ্বাস্য মনে হলেও এটাই এখন বাংলাদেশের রাজনীতির সবচেয়ে বড় রিয়েলিটি শো। বিজয়ের আনন্দ মিছিলে যখন বিএনপি ব্যস্ত, ঠিক তখনই পেছনের দরজা দিয়ে কি আবারও ক্ষমতায় ফেরার রাস্তা তৈরি করছে আওয়ামী লীগ, নাকি বিএনপি নিজেই নিজের পায়ে কুড়াল মারছে? আজকের এই ভিডিওতে আমরা সেই গোপন সমীকরণেরই ময়না তদন্ত করব, জানবো কেন বিএনপি তার চিরশত্রুকে আবার অক্সিজেন দিচ্ছে, আর এই ভয়ঙ্কর খেলায় শেষ পর্যন্ত আসল ক্ষতিগ্রস্তটা কে হতে যাচ্ছে। দৃশ্যপটটা একটু গভীরভাবে ভাবুন। 12 তারিখের ভূমিধ্বস বিজয়ের ঠিক পরদিনই পঞ্চগড় সদর উপজেলায় এক অদ্ভুত দৃশ্য দেখা গেল। যে আওয়ামী লীগ অফিস গত 1.5 বছর জনমানবহীন ছিল, সেখানে তালা খুলে দিচ্ছেন এক বিএনপি নেতা। তিনি হাসছেন, হাত মেলাচ্ছেন, আর তার দেখা দেখি যেন সারা দেশে একটা জোয়ার শুরু হলো। নোয়াখালী, কুমিল্লা থেকে শুরু করে চট্টগ্রাম, রাজশাহী, চাঁপাইনবাবগঞ্জ সবখানেই এক চিত্র। শেখ মুজিব আর শেখ হাসিনার ছবি ধুলো ঝেড়ে আবার দেয়ালে ঝোলানো হচ্ছে। উঠছে জাতীয় পতাকা, আর বাতাসে আবারও ভেসে আসছে সেই স্লোগান, জয় বাংলা। প্রশ্ন হলো, বিএনপির এই বিশাল বিজয়ের পর কোন সাহসী আওয়ামী লীগ এমনটা করছে, নাকি সাহসটা তাদের দেয়া হচ্ছে? রাজনীতিতে একটা কথা আছে, শত্রুর শত্রু আমাদের বন্ধু, কিন্তু এখানে তো হিসাব মিলছে না। তাহলে কি বিএনপি বুঝে শুনে সাপ নিয়ে খেলছে? বিশ্লেষকরা বলছেন এর পেছনে কাজ করছে বিএনপির এক গভীর কিন্তু অত্যন্ত ঝুঁকিপূর্ণ কৌশল। বর্তমানে জামায়াত এবং এনসিপি জোট বিএনপির জন্য সবচেয়ে বড় মাথা ব্যথার কারণ হয়ে দাঁড়িয়েছে। শপথ অনুষ্ঠানে তার একটা ঝলক দেখা গেছে। বিএনপি খুব ভালো করেই জানে ক্ষমতার রাজনীতিতে একক আধিপত্য ধরে রাখা কঠিন। জামায়াত এনসিপি যে পাহাড়সম বাধা হয়ে দাঁড়াচ্ছে, সেই পাহাড় টলাতে বিএনপির দরকার এক অভিজ্ঞ হাতে। আর গত 17 বছর ক্ষমতায় থাকা আওয়ামী লীগের চেয়ে অভিজ্ঞ আর কে হতে পারে? বিএনপির নীতি নির্ধারকরা হয়তো ভাবছেন, জামায়াতকে সাইজ করতে হলে আওয়ামী লীগকে মাঠে নামানো দরকার, কাঁটা দিয়ে কাঁটা তোলার মতো কৌশল। বিএনপি মনে করছে আওয়ামী লীগ এখন দুর্বল, তাদের দাঁত নখ নেই, তাই এদের একটু স্পেস দিলে এরা জামায়াতের বিরুদ্ধে ব্যালেন্স ফ্যাক্টর হিসেবে কাজ করবে, আর এই সুযোগে বিএনপি নিশ্চিন্তে দেশ শাসন করবে। কিন্তু ইতিহাস কি বলে? দুর্বল সাপকেও বিশ্বাস করতে নেই। ভিডিওর এই পর্যায়ে আপনাদের কাছে ছোট্ট একটি অনুরোধ, রাজনীতির এই জটিল সব সমীকরণের ভেতরের খবর সবার আগে সহজ ভাষায় জানতে আমাদের চ্যানেল গল্প নিউজকে এখনই সাবস্ক্রাইব করে রাখুন, আর বেল বাটনটি চেপে দিন যাতে কোনো বিশ্লেষণ মিস না হয়। এবার ফিরে আসি মূল আলোচনায়। খুলনার সোনাডাঙ্গা বা রূপসা এলাকার দিকে তাকান। 18 মাসের জমে থাকা ধুলো যখন ঝাড়ু দিয়ে পরিষ্কার করা হলো, তখন সেই ধুলোর মেঘে যেন পুরনো রাজনৈতিক উত্তাপ আবার ফিরে এলো। মানুষ অবাক হয়ে দেখছে, বিএনপির আমলেই আওয়ামী লীগ অফিস গমগম করছে। চট্টগ্রামের চিত্র তো আরো ভয়াবহ। সেখানে রীতিমতো ঘটা করে নতুন প্যানোফ্লেক্স আর সাইনবোর্ড টাঙানো হয়েছে। এতদিন যেসব সাইনবোর্ড লোকচক্ষুর আড়ালে ছিল বা ক্ষোভের আগুনে পুড়েছিল, সেগুলো আজ চকচক করছে। সবচেয়ে কৌতূহল জাগানিয়া তথ্য হলো, যেখানে যেখানে বিএনপির স্থানীয় নেতৃত্ব শক্তিশালী, ঠিক সেখানেই আওয়ামী লীগ নির্বিঘ্নে অফিস খুলতে পেরেছে। আর যেখানে এখনো সাধারণ ছাত্র জনতার প্রভাব বেশি, সেখানে তালা খুলতে গিয়ে আওয়ামী লীগকে ধাওয়া খেয়ে পালাতে হয়েছে। সমীকরণটা কি পরিষ্কার নয়? ছাত্র জনতা বা সাধারণ মানুষ এখনো স্বৈরাচারের দোষরদেরকে মেনে নেয়নি। তারা স্লোগান দিচ্ছে, খুনিদের আস্তানা এই বাংলায় হবে না, অথচ বিএনপি তাদের গ্রিন সিগন্যাল দিয়ে পুনর্বাসিত করছে। এই যে পঞ্চগড়ের বিএনপি নেতা যুক্তি দিলেন তারা রাজনৈতিক সহ অবস্থানে বিশ্বাসী, এই একটি বাক্যই সারা দেশের আওয়ামী লীগ কর্মীদের কাছে বার্তা পৌঁছে দিয়েছে যে ভয় নেই, বড় ভাইরা আমাদের সাথে আছে। সিলেটের বিয়ানীবাজার থেকে কুমিল্লার প্রত্যন্ত অঞ্চল, যেসব আওয়ামী লীগ কর্মী এতদিন এলাকা ছাড়া ছিল, গর্তে লুকিয়ে ছিল, তারা এখন চায়ের দোকানে এসে বসছে। বিএনপির বিজয় মিছিলে দূর থেকে হাত নাড়ছে। কিন্তু বিএনপি কি একবারও ভেবে দেখেছে এই খেলার পরিণাম কি হতে পারে? 17 বছর ক্ষমতার বাইরে থেকে বিএনপি হয়তো অনেক পরিপক্ক হয়েছে, কিন্তু আওয়ামী লীগের ডিএনএতে কি আছে সেটা কি তারা ভুলে গেছে? বিএনপি সরকার ক্ষমতায় আসার সাথে সাথে সমন্বয়করা
কঠিন পরিস্থিতির মুখে। চারদিকে ঘটনা শুরু হয়ে গেছে। দর্শক, সেই জুলাই আন্দোলনের সমন্বয়কদের কথা বলছি। সেই সমন্বয়কটা ছিল এক একজন সেক্টর কমান্ডারের মতো। দেশকে বিভিন্ন সেক্টরে ভাগ করে তারা হাসিনার বিরুদ্ধে যুদ্ধ করেছিল এবং সফল হয়েছিল, হাসিনাকে উৎখাত করেছিল, যার মধ্য দিয়ে খালেদা জিয়া মুক্ত হয়েছেন, তারেক রহমান দেশে এসেছেন, প্রধানমন্ত্রী হয়েছেন। সেই সমন্বয়কদের কারণেই আজকে তারেক রহমান প্রধানমন্ত্রী। নইলে তারেক রহমানকে লন্ডনে বসে ভিডিও কলে দল চালাতে হতো। কিন্তু না, ইতিহাস বাস্তবতা অত্যন্ত নির্মম। সে সমন্বয়করা এখন বিপদের মুখে। সে সমন্বয়করা অলরেডি পালানো শুরু করেছে অনেকে, এবং অনেকে গ্রেপ্তার করা হবে। ধীরে ধীরে দেখবেন, জাস্ট ওয়েট অ্যান্ড সি কি ঘটবে। এবং জুলাই যোদ্ধা, কিসের জুলাই যোদ্ধা? হ্যাঁ, জুলাই যোদ্ধা থাকবে। বিএনপি আবার নতুন ভাবে তালিকা করতে শুরু করেছে। যারা বিএনপি করে তারা জুলাই যোদ্ধা, এর বাইরে কোনো জুলাই যোদ্ধা নেই। জুলাই যোদ্ধাতে তালিকা দেখতে পাবেন এটা। আর বিএনপি বিরোধী সমন্বয়ক যারা, তারা কেউ অলরেডি পালিয়েছে, অনেকে পালাবে। ইউনূস সরকারের লোকজন পালানো শুরু করেছে অনেকে। আমি বলছি না যে আসলেই কোনো অঘটন ঘটাবে, তবে আলামত আমরা দেখতে পাচ্ছি। না ঘটাক, এই জন্যই আমরা আলোচনা। তারেক রহমান সরকার ভালোভাবে দেশ চালাক, জুলাই যোদ্ধাদের মূল্যায়ন করুক, তাদের নিরাপত্তা দিক। কারণ সেই জুলাই যোদ্ধাদের কারণেই তারেক রহমান আজকে প্রধানমন্ত্রী। এটা স্মরণ করিয়ে দেওয়ার জন্যই আমাদের আলোচনা, অন্য কোনো উদ্দেশ্য নেই। কিন্তু অবস্থা ভালো না, এটা বিএনপি সরকারকে উপলব্ধি করতে হবে। কেউ সেফ ফিল করছে না। জুলাই যোদ্ধাদের মধ্যে একটা আতঙ্ক যে কোন সময় আমি বিপদে পড়ি। এবং আমরা যেটা ধারণা করেছেন, ইউনূস সরকার গেলে, যে সরকারই আসুক, জামাত, এই কারণেই তো এনসিপি জামাতে যোগ দিয়েছে, মানে জামাতের সাথে জোট করেছে। জামাত সরকার আসলে কোনো কথা ছিল না, বিএনপি সরকার এসেছে, এখন অনেকে পালানো শুরু করেছে, একটা আতঙ্কের মধ্যে আছে। এবং বিএনপি সরকারের স্বরাষ্ট্রমন্ত্রী জনাব সালাউদ্দিন আহমেদ যে হুমকি দামকি দিচ্ছেন যে এখন থেকে আর মব চলবে না, অথচ দেখেন এই যে মব চলবে না, এর অর্থ হচ্ছে যে এনসিপির ছেলেরা, সমন্বয়করা, তোমরা থেমে যাও। দেখেন, মব কি? মব বলতে কিছু নাই। মব এটা হচ্ছে ভারত এবং আওয়ামী লীগের সৃষ্টি। জনতার প্রতিবাদকে ওরা মব বলে। বাংলাদেশটা মবের কারণে আজকে এই পর্যায়ে এসেছে। আসসালামু আলাইকুম। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প আমাদের প্রধানমন্ত্রী তারেক রহমানকে যে অভিনন্দন বার্তা দিয়েছেন তার বিজয়ের কারণে এবং প্রধানমন্ত্রী হিসেবে বাংলাদেশের দায়িত্ব নেওয়ার জন্য, আপনারা কি খেয়াল করেছেন সেটা কি শুধুই অভিনন্দন বার্তা? পৃথিবীর আর কোনো রাষ্ট্রের সরকার প্রধান বা রাষ্ট্রপ্রধানকে অন্য কোনো রাষ্ট্রের পক্ষ থেকে কি এই ধরনের চিঠি দেওয়া হয়? এবং আমাদের কাছে এটি স্পষ্ট যে এই চিঠির মধ্য দিয়ে তারেক রহমান এবং একই সঙ্গে বাংলাদেশকে একটি প্রচ্ছন্ন হুঁশিয়ারি দেওয়া হয়েছে, সতর্কতা ইঙ্গিত দেওয়া হয়েছে। একই সঙ্গে এই চিঠির মধ্য দিয়ে ডক্টর খলিল যে তারেক রহমানের মন্ত্রিসভায় পররাষ্ট্র মন্ত্রণালয়ের দায়িত্ব পেলেন, কি কারণে পেলেন তাও অনেকখানি স্পষ্ট হয়ে ওঠে। নির্বাচনের সাথে সাথেই একটি মন্তব্য আমি করেছিলাম আপনাদের সামনে, এবং বিশেষ করে এই চুক্তি, যুক্তরাষ্ট্রের সঙ্গে নির্বাচনের 3 দিন আগে যে তড়িঘড়ি শুল্ক চুক্তি করা হলো, সেই চুক্তির ফলে মন্তব্য করেছিলাম যে বিএনপি যে সরকার গঠন করতে যাচ্ছে সেই সরকারের ডানা আগে থেকেই ছেড়ে ফেললেন ডক্টর মোহাম্মদ ইউনূস, আমাদের নোবেল বিজয়ী অধ্যাপক। এবং তারই একটা তড়িঘড়ি ইঙ্গিত আমরা পেলাম ডোনাল্ড ট্রাম্পের কথিত অভিনন্দন বার্তায়। তারেক রহমানকে ঐতিহাসিক বিজয়ের জন্য অভিনন্দন জানিয়েছেন ডোনাল্ড ট্রাম্প। তিনি চিঠিতে যুক্তরাষ্ট্র এবং বাংলাদেশের অংশীদারিত্ব, পারস্পরিক সম্মান এবং একটি উন্মুক্ত ইন্দো প্যাসিফিক অঞ্চলে শক্তিশালী ও সার্বভৌম রাষ্ট্রগুলোর সমৃদ্ধি নিশ্চিত করার যৌথ স্বার্থের ভিত্তিতে যে গড়ে উঠেছে সেটি মনে করে দিয়েছেন। নবনির্বাচিত প্রধানমন্ত্রীর নেতৃত্বে দুই দেশের বাণিজ্যিক সম্পর্ক আরও এগিয়ে যাবে বলে আশা প্রকাশ করেছেন। এই পর্যন্ত হলে ঠিক থাকতো, যে ফর্মাল কথাবার্তা এরকমই হয় দুই রাষ্ট্রের মধ্যে। কিন্তু তারপর বাণিজ্য সম্পর্ক এগিয়ে নেওয়ার তাগিদ দিয়ে ডোনাল্ড ট্রাম্প কি বলছেন চিঠিতে, ভালো করে খেয়াল করেছেন কেউ? নিশ্চয় অনেকে চোখে পড়েছে এবং এই বিষয়টি বেশ বিভিন্ন জায়গায় আলোচিত হচ্ছে। তিনি বলছেন যে মেয়াদ শুরুর এই সময়ে আমি আশা করি আমাদের পারস্পরিক বাণিজ্য চুক্তি বাস্তবায়নের মাধ্যমে বাণিজ্যিক সম্পর্কের গতি ধরে রাখতে আপনি আমাকে সহায়তা করবেন। ভালো কথা। প্রতিরক্ষার সহযোগিতার বিষয়ে
দর্শক আপনারা তো দেখলেন এখানে কি কথা হচ্ছে, অনেকে হিন্দু অনেক কথা বলতেছে, অনেকে আলোচনা করতেছে, অনেকে সমালোচনা করতেছে দেশের বিভিন্ন অবস্থা এবং পরিস্থিতি নিয়ে। বিশেষ করে এখানে আমরা দেখতে পাচ্ছি যে আওয়ামী লীগের অনেক বিষয় নিয়ে কথা হচ্ছে, আওয়ামী লীগের পার্টি অফিসগুলো নিয়ে, অন্যদিকে বিএনপিও অনেক কার্যক্রম করতেছে, এগুলো নিয়ে কথা হচ্ছে। গাইজ এই বিষয়গুলো দেখে এবং দেশের রাজনৈতিক প্রেক্ষাপটগুলো নিয়ে আপনাদের মন্তব্যটা অবশ্যই আপনারা আমাদের কমেন্ট বক্সে লিখে যাবেন। সর্বশেষ আপনাদের কাছে আমাদের রিকোয়েস্ট থাকবে আপনারা আমাদের চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল বাটনটি বাজাবেন যাতে করে নেক্সট ভিডিওটা সবার আগে আপনাদের কাছে পৌঁছে যায়। ধন্যবাদ।